বলতে বললে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা না। শুরুটা ভালো হতো 4 ক্লাস 1 মিনিট অসুবিধা আছে। আচ্ছা চলো আমরা শুরু করে দেই 1 মিনিটের জন্য। একটু দাদা এই জন্য আলাদা সময় দেওয়ার আমার কথা শুনে যাচ্ছিল না এখানে নমস্কার সম্মাননা দেন সবাইকে। স্বাগত জানাচ্ছি এইচএসএমটি স্কুল কর্তৃক আয়োজিত বেলেডোনা পাঠ চক্রে। এই বেলেডোনা পাঠ চক্র আপনাদের জানাই আছে সাপ্তাহিক একটা আয়োজন, এবং আমরা 4 জন এখানে থাকি। বলতে পারেন আমরা আড্ডা দিতে আসি, এখানে শিখতে আসি, কিছু শেয়ার করতে আসি। এই তো ব্যাপার। তো আমি সেশনের শুরুতে গুরু এবং গুরুমাকে প্রণাম জানাচ্ছি, এবং আমি প্রথমেই ডাক্তার নাজমুল সাকিবকে অনুরোধ করছি সেশনটা শুরু করার জন্য। আজকে পরপর কয়েকটা কেস আছে আমাদের, সবগুলো কেস যদি বলা হয় ফিলিংস হিসেবে সবগুলোই সোজা। একটা কেস প্যাথোলজিক্যাল বেশ জটিল, সেটা আলোচনা করা হবে সেশনে। আপনারা ধৈর্য সহকারে শুনবেন, মাঝখানে কোনো প্রশ্ন করবেন না, হ্যান্ড রাইজও করবেন না, প্রশ্ন যা হবে সেশনের শেষে। তো আমি সময় নষ্ট করছি না, 9 মিনিট পার হয়ে গেছে অলরেডি। ডাক্তার নাজমুল সাকিবকে অনুরোধ করছি তার সেশনটা শুরু করার জন্য। মাধ্যমে আমরা আসলে এই সুযোগটা পেয়েছি যে আমাদের অনুভূতিটা প্রকাশ করতে পারি। স্টেজিং এর সময় খুব বিষয় খেয়াল রাখতে হয় তার নিয়ম গুলো, তবে কখনোই কন্ট্রোভার্সি খুঁজে পায়। সাউন্ডটা ঠিক করে নাও নাজমুল দা। আপনার সাউন্ডটা একটু চাপা আসছে দাদা, একটুখানি। এখন ঠিক আছে কি? একদম এখন ঠিক আছে। হ্যাঁ, সম্ভব হলে ভিডিওটা অন করবেন। ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। ভিডিওটা একটু অন করে দিলে ভালো হয় স্যার। গুরু একবার দেখে আবার বন্ধ করে দেবেন। থ্যাংক ইউ গুরু। থ্যাংক ইউ, খুব সুন্দর। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এভাবে সামনে নিয়ে আসার জন্য। তো কেস টেকিং এর সময় কেমন, কোনটা ভালো গো, টুপিটা না হেডফোনটা না পুরোটা? আমি সেটাই বুঝতে পারছি না। ঠিক কেস টেকিং এর মতোই পরিবেশ। যেরকম রুগী আসলে আসলে কি বলবো কি ভাববো, তখন রুগীর সাথে বসে গল্প করি। এই গল্প করতে করতে দেখি যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা কেস টেকিং এর মন মানসিকতা নিয়ে কেস টেকিং করলে পাওয়া যায় না। আমি প্রায় প্রত্যেকটা রোগীকে একটা বিষয় খেয়াল করার চেষ্টা করি যে আসলে বিষয়টা কি, তার রোগের কারণটা কি। অনেকের অনেক কারণ হয়। অনেকের রোগের মধ্যে দেখি যে তার প্রেজেন্ট মেন্টাল স্টেট, সেটা খুব গুরুত্বপূর্ণ। আবার অনেকের দেখি তার এলিমেন্টস আছে, সেটা রোগ শুরুর আগ দিয়ে। তো এই সবগুলো বিবেচনা করে আসলে কোনটা গুরুত্বপূর্ণ সেটা আমার কাছে খেয়াল রাখতে হয়। আবার রোগী কোনটাকে গুরুত্ব দিচ্ছে সেটাও। তো এইরকমই একটা কেস। দুলাল দা নেক্সট করেন।
যেমন এই যে পেশেন্টের বিষয়ে দেখেন যে বাচ্চাটার কি 15 দিন থেকে জ্বর, শরীরের তাপমাত্রা 103, কিন্তু বোঝা যাচ্ছে না যে 103। শিশুটি বেশ প্রাণবন্ত, কোনো ক্লান্তি নাই, খেলাধুলা করছে। অথচ তার মা কি বলছে, ওর মা বলছে এই 15 দিনে সে ঠিক মতো খেতেও পারে নাই, কিন্তু দেখেন এই জ্বর নিয়েও সে কেমন অ্যাক্টিভ। আমি তো অবাক হয়ে যাচ্ছি বাচ্চাটাকে দেখে। কি বাচ্চা বলে মনে ভগবান আমাকে দিয়েছে, আমরা যেরকম বলি যে আল্লাহ আমাকে দিয়েছে, মানে বাচ্চার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ক্লান্তি নাই, খেলাধুলা করছে, কিন্তু জ্বর। তো জিজ্ঞেস করলাম যে বাচ্চাটার জ্বরটা হলো কিভাবে। সাধারণত এই পরিস্থিতিটাতে আমরা কি করি, হয়তো বৃষ্টিতে ভিজেছে, নাহলে ঘেমেছে, এইরকম বিষয়গুলা, বা সিজনাল ফ্লু অনেক আছে। তোর মা কি বলছে যে না, আমার বাচ্চা খেলতে চাই ঠিক আছে, কিন্তু সে কিন্তু বৃষ্টিতে ভিজেনি, বা অনেক যে রোদ লাগিয়ে জ্বর হয়েছে সেইটাও না। দাদা নেক্সট করা যায়। তাহলে আমি তার মাকে প্রশ্ন করলাম যে তাহলে কেন এরকম। আজ 17 দিন হয়ে যাচ্ছে, ওর একটা প্রিয়, মানে একটা বাড়ির পোষা গরু ছিল, তার নামটা ছিল কি লালু। পারিবারিক কারণে তাকে বিক্রি করতে হয়। এই লালুর সাথে ওর খুব ভাব ছিল, সময় পেলেই ওর সাথে সময় কাটাতো। যেদিন লালুকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হলো সেদিন ওর মা যথেষ্ট খারাপ ছিল, সেদিন ওর মন যথেষ্ট খারাপ ছিল, সারাদিন শুয়েছিল, মন খারাপ স্বাভাবিক। বাড়ির প্রিয় গরু, পোষা গরুটা বিক্রি হয়ে গেছে, সে খেলার সাথী পাচ্ছে না, স্কুলেও যায়নি সে, কারোর সাথে ভালোভাবে কথাও বলেনি, আর তার পরের দিন থেকে আবার জ্বর। এই কদিনে অনেক ওষুধ খাইয়েছি, কিন্তু জ্বর ওকে ছেড়ে যাচ্ছে না। একবেলা কমলো, পরের বেলা আবার জ্বর। এই তো বিষয়। তো দেখা গেল যে রুগীর প্রেজেন্ট মেন্টাল স্টেট যেটা, সেটা তো আমরা নিব, কিন্তু তার চাইতে এই রুগীটার যে অতীত আছে, একটা জ্বর শুরু হওয়ার যে কারণ আছে, সেই কারণটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তো সেই কারণটাকেই বিবেচনায় এনে যখন তাকে ওষুধ দেওয়া হলো, দেখা যায় খুব ভালো একটা রেজাল্ট। তো আমি বেশি সময় না নিয়ে সামনে এগোই। দাদা নেক্সট করুন। তাকে দেখেন, তার টোটাল কথার মধ্যে এই রুব্রিক গুলা কিন্তু চলে আসে। আমরা যখনই রুব্রিক নিব চেষ্টা করব নিজের থেকে যুক্ত না করা। রুগী কি কথাগুলো বলছে ঠিক সেই কথাগুলোর থেকে যে রুব্রিক গুলো আসে, মানে যে হুবহু ওই কথারই রুব্রিক নিয়ে নিব, সবসময় তা হয় না। আমরা রুব্রিকের ইনার ফিলিং গুলাকে নিয়ে ভাবি। এবং দেখেন বাচ্চাটা হাই স্পিরিটেড ছিল, খুব খেলাধুলা করছে, তারপর কি অ্যানিমেল লাভার আছে, সে বাড়ির পোষা প্রাণীটাকে খুব বেশি ভালোবাসতো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রুব্রিকটা কোনটা, এলিমেন্টস ফ্রম, এইখানে কি লাভ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অ্যানিমেল ফ্রম। এই কারণেই বাচ্চাটা জ্বরটা শুরু হয়েছিল, যেটাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং এই ওষুধ দেওয়ার পর, কার্সিনোসিন দেওয়ার পর, শুধু এই রোগী না, আমরা যদি যেই কোনো পেশেন্টের এই কোর ফিলিংটা বের করতে পারি, তো যে রেজাল্ট আসে আমরা সবাই মুগ্ধ হয়ে যাই, হতভম্ব হয়ে যাই যে এ কিভাবে সম্ভব। যেটা মনে করতাম যে আরো সময় লাগবে, মনে হচ্ছে যে আরো কয়েকদিন লাগবে, কিন্তু না, এই কোর ফিলিংসটা পাওয়ার পরে রোগীর সেরে যাওয়ার সময়টা, দিনটা খুব দ্রুত হয়, খুব তাড়াতাড়ি সে কষ্ট থেকে মুক্তি পায়। তো আমি বেশি এগোচ্ছি না, কারণ আমার পরে আরো ভালো ভালো কেস আছে। আমি পরাগ স্যারকে অনুরোধ করছি। আশিস স্যার, অবশ্যই
আপনারটা ভাবা হবে একটু শেষের দিকে। বলেন আস্তে কি বলছে বলে নেন, তারপর আমারটা শুরু করি। হ্যাঁ, নমস্কার সবাইকে। আচ্ছা, ওই রুব্রিক্সের স্লাইডটা একটু চাচ্ছি, তারপরে কোশ্চেন করছি। সবাই নষ্ট করবেন না কিন্তু বেশি। আমরা পরে না, একবার দিয়ে ওই দিব। খুব অভাব। না, ওই রুব্রিকে প্রথম যে দুটো প্রথম যে 4টে রুব্রিকের মধ্যে যে দুটো হলুদ কালারের রুব্রিক আছে, ওই রুব্রিক গুলো কি নেওয়ার দরকার আছে কি? যেমন প্রথম আর থার্ডটা ওই যখন জন্য আমি চিলড্রেন ইনের ভিতরে ঢুকছি, স্ক্রু হয়ে বেরোবে, যখন ব্রেক ঢোকালে স্ক্রু হয়ে বেরোচ্ছে। না 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 স্যার, আমি বলছি যেখানে আমরা হাই লাস্টে স্পিডের নিচ্ছি। আশিসদা শুনুন, লাস্টে আশা করছি এই নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই ওকে নিয়ে ওকে, ঠিক আছে ঠিক আছে, এটা আমি ধরে রাখছি। ডিটেইলস করতে গেলে ঠিক এখন আছে ঠিক আছে, কমপ্লিকেটেড হয়ে ওকে যাবে। ওকে 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 ওকে। হিন্ডার হয়ে যাচ্ছে কিন্তু হিন্ডার। ঠিক, ওরা দুজন আছে কিন্তু স্যার, ঠিক। আচ্ছা, আমি তাহলে ছোট্ট করে একটা প্রেজেন্টেশন দিলাম, তারপর দুলালদা প্রেজেন্টেশন দেবেন। কি প্রেজেন্টেশন দিবি? এই যে রিপোর্টটা। হ্যাঁ, এই রিপোর্টটা দেখতে পারেন সবাই, বড় করে দেখুন। আমি পড়াটা শুরু করি আগে। এখন চেম্বারে আমরা যারা প্র্যাকটিস করি সবাই পাই এক ধরনের পেশেন্ট, সেটা হচ্ছে দেখবেন প্রফিউজ মেনস্ট্রুয়াল ব্লিডিং। এটা কিন্তু খুব কমন একটা পেশেন্ট আমাদের এখন। একটা 2 নম্বর হচ্ছে ইনফার্টিলিটি। এই অ্যাবনর্মাল ব্লিডিং ইউটেরাসের দুটো পার্ট কিন্তু। একটা হচ্ছে অ্যাডলসেন্ট, ওই সময়টায় মেনলি যে দুটো নিয়ে এখানে আলোচনা করবো। অ্যাকচুয়ালি 3 নম্বর আর একটা পার্ট আছে। 2 নম্বর পার্ট হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ, যেটা সেইখানে। আর একটা হচ্ছে মেনোপোজাল টাইমে। সবচেয়ে ভয়ঙ্কর মেনোপোজাল টাইমে যদি হয়, সেখানে একটু বেশি কঠিন কঠিন রোগগুলো চলে আসে বা খারাপ রোগগুলো চলে আসে বেশি। এটা আমরা সবাই মোটামুটি পাই এই ধরনের পেশেন্ট। তো কজ অনেক রকমের হয়। একটা মেন সময় যেমন রিপ্রোডাক্টিভ এজ, যেটা মানে আমরা এখানে যদি এরকম ভাবে ভেঙে বলি যে বিবাহিত জীবন শুরু হবার পর থেকে যদি ওই সময়টা যদি কারোর বাচ্চা কাচ্চা ঠিক মতো টাইমে না আসে, তার একটা সমস্যার মধ্যে দিয়ে তারা যায়। এটা আমরা সবাই দেখছি। তার সঙ্গে যদি কোনো অ্যাবনর্মাল অন্যান্য কোনো একটা ডিজিজ জুড়ে যায়, তাহলে আর একটা সমস্যা। নর্মালি বাচ্চা হচ্ছে না, এটা একরকম সমস্যা। তার সঙ্গে আবার যদি কোনো একটা রোগ জুড়ে যায়, তো এই জায়গাটায় দেখুন, এই পেশেন্টের, যে পেশেন্টকে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এই পেশেন্টের রাইট অ্যাডনেক্সাল চকলেট সিস্ট, এই যে কথাটা বলা আছে, এটা মোটামুটি সবাই জানে। তবু বলি, চকলেট সিস্টের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে এই রাইট ওভারিতে কিন্তু, বা ওভারির পাশে এই সিস্টটা তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে ওখানে ব্লাড থাকে, ফ্লুইড থাকে বা ব্লাড থাকে। এই সিস্টটাকে সাধারণভাবে চকলেট সিস্ট গুলোকে সবাই, সিস্ট গুলোর মধ্যে সবচেয়ে খারাপ সিস্ট বলে। এটা আমরা সাধারণভাবে চলতে এতে সবাই কিন্তু এটা জানে। কিন্তু আরেকটু যদি আমি যাই, রিপ্রোডাক্টিভ এজ, এই এজে চকলেট সিস্ট হলে কিন্তু সব সময় যে ব্লিডিং হবে তার কোনো মানে নেই।
কোনো সিমটমস নাও থাকতে পারে। অনেক সময় বাচ্চা আসছে না, কেন আসছে না, গাইনোকোলজিস্টের কাছে গেল, আল্ট্রাসোনোগ্রাফি করলো, তখন অনেক সময় ধরা পড়ে। তারপরে তার ট্রিটমেন্ট করে। কোনো ডাক্তার বলে ঠিক আছে এটা বাচ্চা কাচ্চা এলে অপারেশন করে দেবো, কিন্তু বাচ্চা আসছে না, এটা বিরাট সমস্যা। তো এই চকলেট সিস্টেম একটা সিমটমস দেখা যায়, এর কাছে কোন অ্যাসিমটোমেটিক হলেও একটা জিনিস আসে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে একটা অস্বস্তিকর পেন। এইটা অনেকের মধ্যে থাকে এবং বেশিরভাগের মধ্যেই থাকে, পেনটা থাকে। নর্মাল সিস্ট হলেও যেরকম পিসিওডি থাকলে ডিসমেনোরিয়া এস এর প্রবলেম থাকে, সেরকম চকলেট সিস্টের ক্ষেত্রে এটা থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে আনইউজুয়াল একটা ব্লিডিং হতে পারে। তো এই হচ্ছে অ্যাডেনেক্সাল চকলেট সিস্ট। যে পেশেন্টের কথা আমরা বলছি, সেই পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আপনারা ভিডিও দেখবেন, এখানে যখন আমাদের দেখায় তখন কিন্তু তার এই রিপোর্ট নিয়ে কিন্তু আমাদের কাছে এসেছিল। উপরে দেখবেন ডাক্তার অন্য কেউ, মানে অ্যালোপ্যাথি গাইনোকোলজিস্টের নাম লেখা আছে। তো যখন এই রিপোর্টটা নিয়ে আমাদের কাছে এলো, তখন ওর দুটো চাহিদা, মানে দুটো ব্যাপার নিয়েই ব্যাপারটা, সেটা হচ্ছে একটা হচ্ছে এই সিস্টটাকে ঠিক করতে হবে, আর একটা হচ্ছে বাচ্চা হচ্ছে না। তো আমরা লেটেস্ট রিপোর্ট, যেটা রিপোর্টটা আমরা হাতে এখনো মানে নিয়ে আসতে পারিনি, আমরা সন্ধ্যে থেকে অনেক চেষ্টা করেছিলাম, রিপোর্টটা আমরা দিতে পারিনি, কিন্তু যেখানে আছে, যার কাছে আছে, সে মোবাইলে এসব তুলে ডালে পাঠাতে পারবে না। তো আমি সাবিরকে বলবো, সাবির ভিডিওটা এবার চালা। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখলাম। হ্যাঁ ওকে, 1 মিনিট বসেন। উল্টো পাল্টা হয়ে যাচ্ছে স্যার। দুজন স্যার আছে তো, ওনারা আপনার কথা শুনবে। বয়স কত হয়েছে? 25। কি সব? আপনার কথা শুনতে পাচ্ছেন আপনারা? ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলো। ঠিক স্যার। ওই মেন্সের 2-3 দিন আগের থেকে খুব একটা সমস্যা হয়, আর ওটা হতে চায় না, যেন মনে হয় একটা বাধা বাধা ভাব, অস্বস্তি হয় পেছনে, ব্যথা যন্ত্রণা না, কেমন একটা যেন অস্বস্তি অস্বস্তি মতো হয়। তখন ওই সময় পেশাব পালে কিংবা পায়খানা পেলে আমি অনুভব করতে পারবো না যে কোনটা পেয়েছে, অসুবিধে হয়। কি বললে আরেকবার বলো? মেন্সের 2-3 দিন আগের থেকে খুব সমস্যা হয়, যেন মনে হয় কিছু একটা আটকে আছে, কিছু একটা আটকে আছে, হতে গিয়েও হয় না। এবারে যখন ওটা হয় তখন অল্প অল্প সমস্যা হয়, আর যখন ওটা ডেট এসে গেছে, কিন্তু ডেটের 3-4 দিন আগের থেকে ওরকম একটা সমস্যা হয় আমার। ওই সময় পেশাব পালে পায়খানা পালে আমি কিছু অনুভব করে বলতে পারবো না যে আমার এইটা পেয়েছে, আর ওই ওরকম করতে গেলে অসুবিধে হয়। আর তেমন অসুবিধে হয় না। এখন আমার দেহটা প্রচন্ড দুর্বল লাগে, উঠে বসে উঠে দাঁড়াতে গেলে চোখ মুখ অন্ধকার হয়ে যায়, দেহ ঝিম ঝিম করে, গায়ে বল পায় না।
এমনি সময় অসুবিধে হয় না, শুধু ওই মেন্সের সময় ওই তখন ভীষণ অসুবিধে হয়। আর তেমন অসুবিধা হয় না, ওই মেন্সের সময়ই হয় ওটা। ম্যারেড না আনম্যারেড? বাচ্চা কোথায়? বাচ্চা একটা, আর তারপরে একটা নষ্ট হয়ে গিয়েছিল। সেটা কবে? সেটা কবে বাচ্চা? 1 বছর হয়েছে। 1 বছর আগে? 1 বছর হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, 1 বছর হয়েছে। আচ্ছা, ঠিক আছে। 1 বছর হয়েছে তো? তো 1 বছর হয়েছে, এইটা যে ধরা পড়লো এই কষ্টের জন্যই ট্রিটমেন্ট করতে এসেছিলে? আচ্ছা, এই যে রোগ ধরা পড়েছে এর যে কষ্টের জন্য ট্রিটমেন্ট করতে এসেছেন, কি জন্য ট্রিটমেন্ট হ্যাঁ নিতে এসেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওই বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরের মাসে যে মেন্সটা হয়েছিল, ওই তখন আমার প্রচন্ড পেট ব্যথা হচ্ছিল, পেটের মধ্যে অসুবিধে হচ্ছিল। তখন ওই পেট ফুলে গিয়েছিল। গেলে আমি একটা ডাক্তারখানায় গিয়েছিলাম, সেখানে ওই পেটের ফটো করতে বলেছিল। তো ওখান থেকে বলেছিল যে সিস্ট হয়েছে। তো আমারে প্রায় এই 1 বছর মতো ওষুধ খাওয়ালো, মাইপিল বলে একটা ওষুধ খাইয়েও তেমন কিছু হয়নি। মাসে মাসে যখন ওই মেন্সটা হয় তখন অসুবিধা আমার টুকটাক হয়েই যায়। সমস্যায় আছে, মানে পরিবর্তন হয়নি। ডাক্তারের সঙ্গে বলছি তো বলছে ওটা কমে না, ওটা ওরকমই থাকে। ওই জন্য ওষুধটা, ওই একটা ওষুধ, মাসের ওষুধ। আচ্ছা, তো তাহলে ওদের ওষুধ বন্ধ করে দিলে কবে? ওদের ওষুধ কবে বন্ধ করেছেন? আমি এই 2 মাস মতো খাই না আর। যে ওষুধটা আমার মাসে মাসে খাওয়াতো সেই ওষুধ আমি 2 মাস মতো খাই না আর। কেন? খাচ্ছেন না? ডাক্তারে বললো হচ্ছে খেতে হবে না। আর তার মধ্যে আমার ওই বাচ্চা আসার একটা ওষুধ দিয়েছিল এর আগের মাসে। তা সেই ওষুধটা খেয়েছিলাম, বললো 3য় দিন থেকে 7ম দিন দিন পর্যন্ত খাবে, বাচ্চা এসে যাবে। তো আমার তাতেও হচ্ছে বাচ্চাটা আসেনি। তার পরের মাসে এই পেটের ডান সাইডে প্রথমে ব্যথা হয়েছিল হালকা হালকা পেটে। তারপরে পেটের ডান সাইডে বেশ ব্যথা 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 করে। এবার আমরা বলে হয়তো অ্যাপেন্ডিক্সের সম্ভাবনা। তাই ডাক্তারখানায় গেছিলাম। তো ডাক্তার বললো যে আগে ভাগে কি ওষুধ দেবো, তোমরা একটা ফটো করে আনো পেটে। এবার বললো কিনা ওই একটা সিস্ট মতন হয়েছে, রক্ত জমা মতো। ফটো করে বললো এটা ফটো করার পরে ওটা বললো যে এরকম সিস্ট মতো হয়েছে, ওতে হয়তো বাচ্চা আসতে চায় না, আর এটা সেরে গেলে হয়তো আসতে পারে। তো আমার একটা ওষুধ দিল, বললো এটা 3 মাস খাও, খেলে হয়তো সারতে পারে। তো ওইটা ছেড়ে হঠাৎ করে হোমিওপ্যাথিতে কেন? এই আগে ধরো যে সিস্টটা হয়েছিল সেটা তো কোনো পরিবর্তন হতো, বাড়াতো কিংবা কমিয়ে আনতো। তা হচ্ছে ডাক্তারখানায় যাই, ওই কথাটা বলি, প্রায় 1 মাস পর পর আমার ডাক্তারখানায় যেতে হয় কোনো না কোনো আচ্ছা, সমস্যা হলে। বলে কিনা ওই সিস্টটা ওই রকমই থাকবে, ওই একটা বাচ্চা নাও, বাচ্চা নিলে সিজার করে নিয়ে পেটের মধ্যে কি আছে না আছে আমরাও দেখতে পাবো, যদি হয় তো ওটা অপারেশন করে দেবো, এরকম বলছিল। আচ্ছা। তারপরে আমার ওই বাচ্চা আসার একটা ওষুধ দিয়েছিল, তো তেমন তো কোনো ফল পাইনি।
সিস্ট তো ক্রমাগত আপনি তো বলছেন একই থাকবে, কিন্তু অনেক বেড়ে গেছে তো বাড়তে বাড়তে। প্রথমে রিপোর্টের থেকে ডবলের বেশি হয়ে গেছে তো। হুম? এটা কি কারণে হয়? আপনার কাছে জিজ্ঞাসা করেছিলেন না, কেন? ও অত বছর ধরে দেখলো, 1 বছর ধরে ক্রমাগত বাড়ালো, কিন্তু জিজ্ঞেস করেননি কেন একবারও? মানে সময় দেয়নি, রিপোর্টটা জাস্ট এরকম দেখবি দেখি বললো এটা হয়েছে ওটা হয়েছে, তো বলে আর চলে যেতে তো সময় এই নেয় না। ওষুধটা খাও, দেখো এতদিন খাও, খেয়ে হচ্ছে দেখো ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছি। আচ্ছা বলে দেবো। আর কি বলবেন বলুন। আর ওই বললাম এই মেন্সের সময় এমনি এই পেটের মধ্যে যদি হয়েও থাকে তো আমি তো কোনো কিছু বুঝতেই পারি না, বুঝতেই আপনি পারি না কি আমার, বুঝবেন? মানে কিছু অসুবিধা হয় না, শুধু মেন্সের সময়, ওইটা অসুবিধা নয় কি? মেন্সের সময় ওই মেন্সের ডেটে আপনার পরিবারে তো কয়েকজন মেয়ে আছে, তাদের কারো এরকম হয়? না 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 না, তাহলে কিছুই বলছেন হয় আমি না। অসুবিধা কিচ্ছু বুঝতে পারি না। মানে এই যে পেটের মধ্যে সিস্ট হয়েছে, যে আমার একটা এরকম একটা সমস্যা আমি হয়েছে। বুঝতে পেরেছি। তো এই যে সমস্যাটা কি যথেষ্ট নয়, না আরো সমস্যা না না, চাইছেন? আর চাই না, আমি এটাই মানে আরো ভালো হয়ে যেতে চাই। এত বেশি সমস্যাটাকেও আপনি সমস্যা মনে করছেন না? বাচ্চা আসলে যখন ওনাকে আরেকবার বললেন না কেন এটা তো ওকে? হ্যাঁ বলেছিলাম তো, তারপরেই তো এই পেটের ব্যথাটা হলো, পেটের ব্যথাটা তো তারপরে হলো, ওই যে প্রথমে গেছিলাম তো ডাক্তার বললো হয়তো অ্যাপেন্ডিক্স হতে পারে, তাকে হচ্ছে আগে ওষুধ দেবো না, ওই ফটোটা করে নিয়ে আসো, ফটো অনুযায়ী দেখে চিকিৎসা করবো। ওটা দেখে কি বললেন? বললো এরকম একটা সিস্ট মতো হয়েছে, 3 মাসের একটা ওষুধ দিয়েছে, বললো এটা 3 মাস খাও, হচ্ছে এখন এই বললো 3 মাস মতো খাও, আর এই অবস্থা এখন বাচ্চা আসবে না, তো হচ্ছে 3 মাস পরে আবার পেটের ফটো করুকনি, করে তখন কি হয়েছে দেখা যাবে। 3 মাস খাওয়া হয়ে গেছে ওষুধ? আজকে এই 5-6 দিন মতো খাচ্ছি। তাহলে ওটা খাচ্ছেন যখন আবার হোমিওপ্যাথি কেন? আমার তো আগেরটাও তো সারাতে পারিনি, এবারে এটা যদি বেড়ে যায় তখন যদি একটা ক্ষতি হয়ে যায়। তাহলে খাচ্ছেন কেন ওনার ওষুধ 5 দিন? কিনলে নিবা কেন আর খেলেনি কেন যদি ভয় লাগে এত? বুঝতে পারছেন আমার প্রশ্নটা? যদি এতটা ভয়ই লাগছে তাহলে কিনলে নিবা কেন আর খেলে নিবা কেন? আর এই আজকে 8 তারিখ, কালকে 9-10, জুন মাসের 10 তারিখে মেন্স হয়েছিল তো, আমার আরো বেশি ভয় লাগছে কিনা ওই মেন্সের সময় যদি আমার আগের একটা সমস্যা নিয়ে আমি সহ্য করতে পারি না, আর এবার তো দুটো, দুটো মানে? মানে দুটো সিস্ট হয়েছে, ওই ওই কারণে আমার বেশি ভয় লাগে। যে আগামীবার মেন্সের সময় কি হবে? হ্যাঁ হ্যাঁ। লজ্জা পরাক্সের কোনো প্রশ্ন আছে? না স্যার, রিভিউটা কি দিয়ে দেবো আমি এখনই, না ওয়েট করব? না, একটু ওকে ওয়েট স্যার, কর। এবার হ্যাঁ আপনি ক্লিয়ার করেন। হ্যাঁ আমি স্যার এখনো পেশেন্ট দেখছি, আপনি ক্লিয়ার করেন প্লিজ। বাহ 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 বাহ, প্রেজেন্টেশনটাই এটা আপাতত অফ কর। ওকে স্যার।
দুলালদা ওই প্রেজেন্টেশনটা চালিয়ে দাও। ঠিক আছে স্যার। দেখুন এই ক্ষেত্রে পেশেন্ট, ও আমার ভিডিও অফ হয়ে গেছে, অনেক কিছু বললো, কিছু কিছু কথা এমন ভাবে বলেছে যেটা পুরোপুরি মানে যেটা বলার হলে আমাদের সুবিধা হয় সেরকম ভাবে কিন্তু বলেনি। গল্পটা ছোট করলে এরকম, ও অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতো, একটা সিস্ট আছে, একটা বাচ্চা নষ্ট হয়ে গেছিল, তারপর থেকে অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতো। সবচেয়ে মজার কথা হচ্ছে যখন আমরা দেখতে শুরু করি আমি তো বুঝতেই পারছি না ম্যারিড না আনম্যারিড, বয়স খুব কম। এবার আগের দিন একটা ওরকম 19 বছরের মেয়ে দেখেছি, তার বাচ্চার জন্য আকুতি। আমি তো প্রথমে ভেবেই পাচ্ছিলাম না যে বিয়ে করলো 3 বছর আগে কি করে। সেরকম এটাও, ওই জন্য আমি জিজ্ঞাসাই করে ফেললাম বিবাহিত না অবিবাহিত। যাকে ওইটা করলে অনেক সুবিধা হয়ে গেছে আমাদের, ওর জায়গায় ঢুকে গেছিল, উত্তরটা দিতে শুরু করে দিল। কিন্তু দেখুন ওর একটা সিস্ট ছিল, সেটা ট্রিটমেন্ট করছিল, আর বাচ্চা হওয়ার জন্য ট্রিটমেন্টটা চলছিল গাইনোকোলজিস্টের কাছে। যখন এবারে ওর ডান দিকে হঠাৎ করে বেশি ব্যথা হলো, তখন আলট্রাসোনোগ্রাফি হলো, আবার দেখা গেল চকলেট সিস্ট। তখন ডাক্তার বলছে চকলেট সিস্ট হচ্ছে 3 মাসে একটা ওষুধ কোর্স করতে হবে, এটা থাকলে তো বাচ্চা কাচ্চা আসবে না। তারপরে চিন্তা পড়ে 5-6 দিন ওষুধ খাবার পর ওর হঠাৎ মনে হয়েছে যে না, আগেরটাই তো ভালো হয়নি, এটা তাহলে আবার নতুন এসছে, যদি আরো পরে বা অন্য কিছু হয়ে যায়। ভয় পেয়ে গেছে। তো ভয় পেয়ে তখন এখানে এসছে। তো 12 মিনিটের ভিডিও, 12-13 মিনিটের ভিডিও, তার মধ্যে এইটুকু মেন কথা ছিল। কথাটা আমরা লিখে দিয়েছি এখানে। দুলালদা পরের স্লাইডটা দাও। এই যে এটা আপনারা লিখে নিতে পারেন। আমি এবার আগের ডাক্তারবাবুর ওষুধ 5-7 দিন খাওয়ার পর আর ওষুধ খাইনি, কারণ আগে যে সিস্ট হয়েছিল এতদিনে সেটার তো কোনো পরিবর্তন হয়নি। উনি বলেন যে ডাক্তারবাবু বলেছেন ওই সিস্টটা এরকমই থাকবে, একটা বাচ্চা নাও, তারপর সিজার করার সময় অপারেশন করে দেবে। এবার তো আর একটা সিস্ট ধরা পড়লো। হ্যাঁ, এই সিস্টটা সম্বন্ধে কিছু তো ডাক্তারকে জিজ্ঞাসা করে, এখানে এইসব ডাক্তারগুলো আবার সব কথা শোনে না, রিপোর্ট দেখে, পরে কি হবে সেটা লিখে ছেড়ে দেয়, এদের প্রশ্ন করা যায় না। আমরা যেহেতু বেশি কথা বলি পেশেন্টদের সাথে, আমাদের প্রশ্ন করা সহজ, কারণ কেন হয়েছে, কেন ভালো হয়নি, সব জিজ্ঞাসা করতে পারে। মনে হয় সবাই লেখা হয়ে গেলে বলবেন, তাহলে পরের স্লাইডটা দেবে। পরেরটা দুলালদা, বলছে ওই ডাক্তারবাবু আমার আগের সিস্টটাই সারাতে পারেনি, এবার এটা যদি বেড়ে যায় আর সে কারণে যদি ক্ষতি হয়ে যায়। আজকে আগস্ট মাসের 8 তারিখ, আমার জুন মাসে 10 তারিখ মাসিক হয়েছিল। হ্যাঁ, আরো বেশি ভয় লাগছে। মাসিকের সময়
আগের একটা সমস্যা নিয়ে, মানে মাসিকের সময় ওই ব্যথা একটা সহ্য করতে পারিনি, এরকম একটা ঘটনাও ছিল। আর এখন তো দুটো সিস্ট, মানে ওই একটা সিস্টের সময় একটা ঘটনাও ছিল যে একটা সিস্ট থাকাকালীন একটা ব্যথা এত সহ্য করতে হয় মেন্সের সময়, আর এখন তো আবার দুটো সিস্ট, তাহলে এই মাসে তো আরো বেশি হতে পারে। আবার যদি ওই রকম মারাত্মক পেইন হয় এই দুটো সিস্টের জন্য, তাহলে আমি কি করব? টোটাল ভিডিওটা থেকে আমরা এই 3-4টে কথা নিয়েছিলাম, নিয়ে আমরা রুব্রিক ধরেছি। দুলালদার রুব্রিক গুলো দাও। তোর 5-7 দিন ওই ডাক্তারের ওষুধ খেতে খেতে হঠাৎ করে আমাদের কাছে চলে এসছে। রুব্রিকে চলে যাবেন না রিভিউ দেখিয়ে দেবো আগে? তারা রুব্রিকটা দিই, ওষুধ Okay. দিই, তারপরে ওকে। দেখা। ও আস্তে আস্তে ওষুধ বাড়িয়ে দেওয়ার দেয়। পরে তো পেশেন্ট সুস্থ হবে, এটা তো ঠিক। ওষুধটা দিই তারপর সুস্থ কর। আচ্ছা, রুব্রিক Okay. চলে যাবো। হ্যাঁ, পরের স্লাইডে চলে যাবে। আচ্ছা, তাহলে রুব্রিক্সে চলে যাই। কাউকে সুযোগ দিলাম না। ও কাউকে বলতে বলছিলেন, দরকার নেই, কারণ সময় হয়ে যাচ্ছে তো, দরকার নেই। আর একটা কেস আছে। ফার্স্ট রুব্রিক মুড রিপালসিভ। 5-7 দিন ওনার ওষুধ খেতে খেতে হঠাৎ করে চেঞ্জ আমাদের এখানে চলে এলো, ওটা বন্ধ। মুড রিপালসিভ হঠাৎ করেই হয়, চলে এলো। এলমেন্ট ফ্রম অ্যান্টিসিপেশন, অনেক কিছু ভাবছে, এর থেকে আগে একটা ছিল এখন দুটো, কি হবে, এই হতে পারে ওই হতে পারে, ও নিজের থেকেই সব ভাবছে। আর ফিয়ার ইনজিউরি বিং ইনজিওর্ড অফ, ভয় পাচ্ছে কি থেকে, এটা থেকে যদি বাড়াবাড়ি কিছু হয়ে যাবে, কি হয়ে যাবে, একটা ছিল এখন দুটো, সেখান থেকে কি হয়ে যাবে, কি হবে, ইনজুরি তৈরি হচ্ছে কিনা ভেতরে ভেতরে, ও তো দেখতে পাচ্ছে না। একটা কথা বলেওছে এখানে, ও তো বুঝতে পারছে না কি হচ্ছে ভেতরে, ওই যে ব্লিডিং হচ্ছে কিনা, মেন্স হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে, এটাও বুঝতে পারছে না। ফিয়ার ইনজুরি বিং ইনজিওর্ড, আর একটা কথা বলেছে, ছোট্ট করে ওখানে একটা কথা বলে চলে গেছে, ওই সময় খুব অসুবিধা হয়। ওই সময় মানে কিন্তু ইন্টারকোর্সের সময় বলেছে, এখানে কিন্তু ওই সময়টা ইন্টারকোর্সের সময় প্রচন্ড ব্যথা হয়, সেই ভয়টাও সবসময় ওর মধ্যে থাকে। আর ফিয়ার পেন অফ দ্য পেন আনবিয়ারেবল, দ্যাট দ্য পেন উইল বিকাম, এটা আমাদের ফিলিংস এর লাস্টে এই লাইনটা ছিল, যে ওর মনে হচ্ছে যদি আগের ওই পেন, আগের ওই সমস্যাগুলো যদি ওই রকম যন্ত্রণা সহ্য করতে আগের বারে যেটা হয়েছিল সেটা যেন এবারে আর না সহ্য করতে হয়, সেই ভয়টাও পাচ্ছিল। আগের বারে এই কষ্টটা পেয়েছে, এবার ধরা পড়ার পর যখন দুটো সুইচ দেখেছে তখন ওর মনের মধ্যে আরো বেশি ভয়টা হচ্ছে। এই ছিল ছোট ছোট রুব্রিক ধরে কার্সিনোসিন দেওয়া। কার্সিনো, আপনারা সবাই বলবেন এরা তো যখন যা পড়ায় একটা ওষুধই পড়ায়, এবার ঠিক আছে, কিন্তু এই কার্সিনোসিন দেবার পরে কি হলো সেটা কিন্তু ম্যাজিক আমাদের কাছে, তিনজনের কাছে, একদম কাছে এটা ম্যাজিক বলতে পারে। ম্যাজিক বললেও কম বলা হবে, আমার মনে হয় ম্যাজিক হলো সময় লাগে, আমাদেরটাতে লাগেনি মনে হয়। সাবির, এবার এটা রিভিউটা দেখা। একদম স্যার, নিশ্চয়ই আমি রিভিউতে যাচ্ছি। ও আমার তো পিছনে লাইট জ্বলছে, দাঁড়ান 1 মিনিট। দাদা আমি মুছলাম এটা, আমি প্রেজেন্টেশনে গেলাম। ওকে, আচ্ছা আগে আমরা রিপোর্টটা দেখিয়ে দিই। হ্যাঁ, আমরা তাহলে প্রথম রিপোর্ট কি দেখলাম, এই যে চকলেট সিস্টার, মাপটা একটু দেখিয়ে দিই, মাপটা দেখিয়ে দিই।
42.2 mm into 32.6 mm চকলেট সিস্ট। আশা করছি সবাই বুঝতে পারছেন ক্লিয়ারলি। আচ্ছা, এর পরের রিপোর্টটা আফটার মেডিসিন আমাদের বড় কর। পেশেন্টের নাম সুরাইয়া ইয়াসমিন, আমি রেফার করেছিলাম, ডেটটা হচ্ছে 18/8/2025। অল নর্মাল, কোনো সমস্যাই নেই পেশেন্টের। আরেকটা রিপোর্ট আছে এর সঙ্গে, এটা কি এখানে একটা দিয়েছেন? রিপোর্ট আছে, এটা অবশ্যই ভালো করে দেখতে হবে সবাইকে। তাই তো? দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, এক্স্যাক্টলি এটা কোথায়? ওটা কিভাবে দেখাবো আমি? দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, আমি যাচ্ছি ওটাতে যাব। এই রিপোর্টটা আরো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্টপ প্রেজেন্টিং, এগেন প্রেজেন্টিং। একটু সময় খেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। খাওয়া অসুবিধা নেই, কারোর কম না পড়লেই হলো। এই একটা দারুণ রিপোর্ট, এর সঙ্গে আমাদের একটা ম্যাজিক শো মতো হয়েছিল। ওই পেশেন্ট আমাকে ফটো তুলে পাঠিয়ে দিলেন। এটা আমাদের উপরই পাওনা ছিল, এত তাড়াতাড়ি আমরা এত কিছু পাবো বুঝতে পারিনি। ওকে, আমি পেশেন্টের তাহলে একটু রিভিউটা শুনে নি, কি বলছেন? লাস্ট রিপোর্টের ডেটটা কবে ছিল? 18/8, এই কয়েকদিন আগে। কয়েকদিন আগে, 18/8/2025, আগস্ট মাসের 18 তারিখে। বলছি, পেশেন্ট নিজেই সব বলবে, হ্যাঁ, কি হয়েছিল না হয়েছিল। দেখেন পেশেন্ট এখন, অবশ্য ওর আগে একটা বাচ্চা আছে, এখন সেকেন্ড মাদার হবে ও। আচ্ছা, আমি ফুল স্ক্রিন করলাম। কি নাম বলুন? সুরাইয়া বিবি। সুরাইয়া বিবি, তাই তো? হুম। বয়স কত হয়েছে? 26। একটু জোরে বলতে হবে। আজকে 26 খুশি আপনি? জোরে বলুন। 26 বছর। 26 বছর বয়স। সমস্যা কি ছিল সেগুলো এখন সব কেমন আছে? কষ্ট, যন্ত্রণা পেটের, সেগুলো সব কেমন আছে? এখন সামান্য সামান্য পেটে একটু কুন 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 কোন কোন করে? আচ্ছা, আগে তো বিভৎস সবসময় একটা যন্ত্রণা হতো। সবসময় মানে মেন্সের সময়। মেন্সের সময় যন্ত্রণা মেন্সের হতো, সময় মানে সে সহ্য করা যেত না, এমন একটা বিচ্ছিরি অবস্থা হতো। সেগুলো সব এখন ভালো আছেন? ভালো আছে। আচ্ছা, তাহলে বড় যে সিস্ট ছিল, এত বড় সিস্ট, হ্যাঁ, বলের সাইজে, হুম। সেটা এখন তাহলে তো রিপোর্ট বলছে নেই। আলহামদুলিল্লাহ। খুশি? শুকর আলহামদুলিল্লাহ। আবার সঙ্গে পেশেন্টের খুশিটা দেখেছেন? প্রেগন্যান্সি আসছিল না, সেটা এখন তাহলে তো রিপোর্ট বলছে নেই। আলহামদুলিল্লাহ। খুশি? শুকর আলহামদুলিল্লাহ। আবার সঙ্গে প্রেগন্যান্সি আসছিল না, সেটাও এসে গেছে, হ্যাঁ। তাই তো? দাগ পজিটিভ পেয়েছেন তো, দুটো হ্যাঁ, দাগ। দুটো দাগ। এটাতে খুশি? হ্যাঁ, খুব খুশি। খুব খুশি না? মাশাআল্লাহ। ঠিক। আমার মনে হয় আর দরকার আছে স্যার, নক করে দেবো। না না, stop করে দিন। ঠিক আছে। আরো কিছুক্ষণ আমরা আবার একটু টিআরকি করেছিলাম যে মিষ্টি পাঠাতে হবে, বাংলাদেশে পাঠাতে হবে, ইন্ডিয়ায় পাঠাতে হবে, চারিদিকে। সেগুলো আর বললাম না। হ্যাঁ, মিষ্টির খবর ওটা তো আমরা নিজেরা জানি, মিষ্টিটা খাবো। ওকে স্যার। তো খুব বেশি দিন সময় লাগেনি, জুন জুলাই আগস্ট, 2 মাসের কাছাকাছি, পুরো 2 মাস না, তার মধ্যে এই রিপোর্ট। আমরা তাহলে দুলালদার কেসটাই চলে যাই না স্যার? এটা এই পর্যন্তই থাক, আবার কারো প্রশ্ন থাকলে তখন শুনবো, তাহলে পরে, আমরা দাদার কাছে চলে যাবো। পরে। একদম, দুলালদা প্লিজ। এরপর আর দরকার আছে? দরকার আছে, আপনার কেসটা আমার খুব ভালো লেগেছে।
দারুণ, একটু বলেন। চার দরকার নেই। না, এটা এটা সবাই চাইলে তাহলে দেওয়া যাবে, নাহলে থাকবে নাকি? নাহলে আবার বলতে পারে অনেক আর হয়ে একটা যাচ্ছে। কেস হবে না, এই পর্যন্তই থাকবে। অনেক কেস হয়ে গেলে তখন তো আবার অনেকে আবার বকাঝকা করে আমাদের, অনেক কেস দিচ্ছেন। না না, হলে ভালো হয়। আচ্ছা, অনেকে আবার বদনাম না, করে, না, অনেক কেস দিচ্ছেন। এটাই ঠিক আছে। দেখেন আমাদের কেস, দুটো কেস আপনারা দেখলেন। আমি প্রথমেই বলেছি কেসগুলো কিন্তু সোজা, কোনো কঠিন না। মানে আপনার ক্লিনিকে আসলে আপনি নিশ্চয়ই দিতে পারতেন। বেশিরভাগই হয়তো সঠিক দিয়ে দিত। হ্যাঁ, এটা শিওর। কারণ একদম নতুন যারা হয়তো বা জানেন না, কিন্তু নতুন যদি না হয়ে থাকেন, কয়েক মাসে পুরাতন হলে আমার বিশ্বাস আপনারা দিয়ে দিতেন। কারণ দুইটা কেসেই আমাদের কিন্তু যদি বলি মেটাফরিক টুথপিস ধরতে হয়নি এখনো। এবং দুটোই খুব ভালো লেগেছিল বলে আজকে দেখানো। হ্যাঁ, মেটাফরিক টুথপিস কিন্তু নেই, তাহলে ওই জটিলতা ছাড়াই আপনারা এটা ধরতে পারতেন আমার বিশ্বাস। তো ওই হিসেবে কেসগুলো খুব সোজা, কিন্তু এই চকলেট সিস্টের ব্যাপারটা মোটেও সোজা না, আমার কাছেও না। এবং আমার জীবনে মানে যতদিন আমি এই সিস্টেম বলেন বা হোমিওপ্যাথি বা চিকিৎসা জগতে আছি, যতদিন থেকে ছাত্র অবস্থা থেকে এই পর্যন্ত, এত তাড়াতাড়ি চকলেট এত সিস্ট তাড়াতাড়ি সাধারণভাবে সারে না, এটা একটু মানে বেশি তাড়াতাড়ি সেরেছে, এটা আমার জানা নাই, এই প্রথম। আমি নিজেও আশ্চর্য হয়ে গেছিলাম যে এত দ্রুত একটা ফলাফল পেয়েছি। এটা ভগবান নিজে হাতে দিয়েছেন। আমরা কার্সিনোসিন 0/1 থেকে 6 পর্যন্ত মাত্র গেছিলাম, 1.5 মাস সময় লেগেছিল। পেশেন্টের এর পরে ভিডিও রিভিউতেই বলেছে, আমি পুরো ডেট উল্লেখ করা আছে ওখানে, আমি আর ওটা চালানো হয়নি। আপনারা বললে তাহলে চালাতে হয়। ডেটগুলো দেখে দিতে হয়, অসুবিধা নেই। আমরা গ্রুপে আপনারা দুটো পোস্ট করে দিলেও হবে। হ্যাঁ, কেবল মাত্র 1.5 মাস 0/1 থেকে 6 পর্যন্ত মানে মেডিসিন চলেছে। তো আমি আমার ছোট্ট একটা কেস, ভিডিও প্রেজেন্টেশন করব না, সময়ও কম। শিবানী ম্যাডাম, বারবার আমি আনমিউট করছি, আপনি বারবার মিউট করে দিচ্ছি, আপনি আনমিউট করছেন বারবার। একটা জায়গায় রেখে দেন না, তাহলে তো ঝামেলা হয় না। দাদা আপনি চালু করুন, আমি ওটা দেখে নিচ্ছি। হ্যাঁ আমি দেখি ম্যাম, আপনি ফোনটা পাশে রাখুন। মিউট করছিলাম। তো দেখতেই পাচ্ছেন স্লাইডে, স্লাইডে দিলে আমাদের বেশি খাটনি করতে হয় না, আমাদের পরিশ্রমটা অনেকটাই কমে যায়। আপনারা ছবি উঠিয়ে নেন। স্লাইডটা লিখতে সময় দিতে হয় খালি। হ্যাঁ, মানে ওই ব্যাপারটা, ওই খাটনি তো ওখানে হয়ে গেছে, পড়ানোর সময় আর খাটনি নেই, আর এটা পড়াতে হচ্ছে না, বলতে হচ্ছে না হবে। দুলাল দা, এখানে একটা অপশন দিবেন যে প্রথম কেস আর দ্বিতীয় কেস লেখার চান্স পাবেন, থার্ড কেসে লেখার টাইম নাই। স্ক্রিনশট নিলে নিবেন, নাহলে বসে থাকবেন। না, আমার এত টাইম দিয়ে তো না, এত টাইম দিলে তো ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, তো আমার দাদা, নিজের না কিন্তু সম্পর্কে আমার দাদা, তো দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন থেকে তার মাথা ব্যথা। তো আমাদের দেশে যেগুলো হয়, আপনাদের দেশেও হয়তো আছে এরকম, কিছু না জানলে কিন্তু এই একটা ওষুধ খেতে পারে, প্যারাসিটামল খেতে পারে। জ্বর হলো প্যারাসিটামল, মাথা ব্যথা হলো প্যারাসিটামল, গায়ে ব্যথা হলো প্যারাসিটামল। এর প্রাথমিকভাবে কিন্তু এই সকল ক্ষেত্রেই প্যারাসিটামল খেতে পারে, এটা খুব ভালো। আর রোগীরা এটা খেয়ে ফেলবে, তো এই জন্য ডাক্তারদের প্রয়োজন হয় না, এটা খাবি। পেট যদি ব্যথা হয় তাহলে প্রথমে কিন্তু একটা অ্যাসিডিটির ওষুধ খেয়ে নেবে, আগে খাবি, তারপরে ব্যথার ওষুধ ছেড়ে পরে দেখা যাবে। এটা খাবে এখন যে কারণে পেট ব্যথা হোক, তো এরকম ব্যাপার। সে এগুলো খেয়েছে, এখানে ডিটেলস লিখিনি। পাশে এলোপ্যাথি এক ডাক্তার কাছে থেকেও ওষুধ নিয়েছে, এমবিবিএস ডাক্তার না, প্যারামেডিক্যাল যে ডাক্তার আমাদের এখানে আছে, গ্রাম্য ডাক্তার, গ্রাম ডাক্তার, তার কাছে নিয়েছে। এই যে মাথা ব্যথা বা গায়ে ব্যথা, এগুলো যাচ্ছে না,
এসে আমাকে এরকম ভাবে বলছে যে এগুলো এই যে হলো কি জানি কিভাবে হলো। ওই যে নাজমুলতার মতো এখন তো বর্ষার সিজন, গল্প করছি আমি বসে থেকে। আমাদের যে কাজগুলো যখন নিকটের কেউ আসে আমাদের কাছে বা আমাদের বাড়ির কাউকে দেখতে হয়, তার সাথে কেস টেকিং এর উদ্দেশ্যে বসলেন, কিন্তু কেস টেকিং করার প্রয়োজন নেই, জাস্ট গল্প করতে হয়। নিয়ম এটা। কিন্তু যদি আপন কেউ হয়, খুব কাছের কেউ হয় বা বাড়ির কেউ হয়, জাস্ট গল্প করবেন কিছুক্ষণ। গল্প করলে কেস টেকিং হয়ে গেল, আমাদের উদ্দেশ্য সফল হয়ে যায়। আর যদি কেস টেকিং এর মতন করে নিয়ে বসে যান, প্রশ্ন করেন বা ওইভাবে যদি এগিয়ে যান, তাহলে কিন্তু কোনো ফিলিংস পাওয়া যায় না। সাধারণত কাছে মানুষের কাছ থেকে পাওয়া যায় না। আপনি ওভাবে ধরতেও পারবেন না আর ওভাবে ধরাও দেবেন আপনার কাছে। আমার গল্প করাটাই বেটার। তো ওই গল্প করতে করতে কি বৃষ্টিতে ভিজেছিলেন, ওই গল্প করছে হবে। এখনকার যে দিন, সেই বৈশাখ মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো কিন্তু চলছে। এবার বর্ষাকালটা অনেক আগেই শুরু, বর্ষাকাল শেষ অলরেডি, কিন্তু এখনো বৃষ্টি চলছে। তো এগুলো স্বভাবতই এরকম প্রশ্ন বা গল্প করতে করতে আসতেই পারে। আমি যেই এরকম একটা নক করলাম, উনি উত্তরে বললেন সম্ভবত বৃষ্টিতে ভেজার পরের দিন থেকে মাথা ব্যথা হয়েছে। তার যে কষ্টটা, মাথা ব্যথা বা গায়ের যে ব্যথাটা, জ্বর নেই, কিন্তু জ্বর নেই আগে বলে দিয়েছে, এগুলো সম্ভবত বৃষ্টিতে ভেজার কারণেই হয়েছে। আমাকে একটা জায়গা দিয়ে দিলেন, এন্ট্রি পয়েন্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছেন এখানে। কোন সে জায়গা? সম্ভবত, হয়তো, মনে হয়, সম্ভবত, এগুলো একটা খুব ইম্পর্টেন্ট। তো তো এইটাও একটা ইম্পর্টেন্ট। ও এইটা যখন এন্ট্রি পয়েন্ট আমি পেয়ে গেছি, আমি তাকে নক করলাম ওই জায়গাতেই। সম্ভবত আর কিচ্ছু না, কিন্তু তার মুখের দিক চেয়ে থাকলাম। মানে সম্ভবতটা বলেই মানে আরো কিছু শুনতে চাচ্ছে এই ব্যাপারে। সম্ভবত মানে কি ব্যাপারটা এরকম, সম্ভবত কি? হ্যাঁ, মানে কারণ তার আগের দিন রাতে একটু যখন বাড়ি ফিরছিলাম, তখন বৃষ্টিতে ভিজেছি, হয়তো সে কারণেই হয়েছে। ওইখানে আগে কি বললো? সম্ভবত বৃষ্টিতে ভিজা হয়েছে। আর এইখানে এসে কি বলছে? হয়তো। আবার একটা জায়গা পেয়ে গেলাম। আমি ওইখানে আবার প্রশ্ন করলাম, হয়তো কি বলেন? একবার বলছেন সম্ভবত, আর একবার বলছেন হয়তো। আমি ওষুধ কিভাবে দিব যদি আপনি এইভাবে কনফিউজ থাকেন? তাই না? ব্যাপারটা তো তাই। হয়তো বৃষ্টিতে ভিজে হয়েছে, হয়তো সম্ভবত বৃষ্টিতে ভিজার কারণেই হয়েছে। এই আবার কেমন কথা? বলেন, শিওর বলেন যে বৃষ্টিতে ভিজেই হলো, এমনি হলো। যা বলবেন পরিষ্কার বলেন, ওষুধ কিভাবে দেবো? আমি তার সাথে ভাবে কথা বলছি, আমি আমার মতন করে তাকে বুস্ট করছি। আপনি আপনার চেম্বারে আপনার মতো করে বুস্ট করবেন। কোন কথা বললে ভালো হবে, কোন কথা বললে পেটের কথা বের হবে, সঠিকটা আসবে, এটা আপনাকেই ঠিক করতে হবে। প্রশ্ন করব কি করব না, কোন প্রশ্নটা করব সেটাও ভাবতে হবে আপনাকে। এবং প্রশ্ন করতে হলে অবশ্যই বুদ্ধির সাথেই করতে হবে, বুদ্ধিদীপ্ত প্রশ্ন করতে হবে। লিডিং প্রশ্ন অবশ্যই নয়, কিছু ক্ষেত্রে করতে হয়, তবে বেশিরভাগই এড়িয়ে যাওয়াটা উচিত। এবং আমরা চেষ্টা করি প্রশ্ন যখন করি, প্রশ্নটা শুরু করলাম, শেষটা যেন তার মুখ থেকে আসে, আমরা শেষ না করার চেষ্টা করি। রুগী যেন ওই প্রশ্নটার, আমি যে শুরু করেছি প্রশ্নটা সে শেষ করে উত্তরটা দিয়ে দিবে, ব্যাপারটা যেন এরকম হয়। আবার যখন তাকে ওরকম বললাম যে এরকম যদি বলেন, আপনি ঠিক মতো না বলেন, আপনাকে ওষুধ কিভাবে দেবো? কারণ বৃষ্টিতে ভিজলে একরকম, তাই তো। যদি ঘুম না হয় তাহলে একরকম ওষুধ। এরকম তো অনেক কারণ থাকে, আমি ব্যাখ্যা দিচ্ছি তাকে। তা আপনি বলছেন এরকম সম্ভবত, হয়তো, আমি কিভাবে আপনাকে ওষুধ দেবো? তাই না? গায়ে ব্যথা, বৃষ্টিতে ভিজেছেন একরকম, মোটরসাইকেল নিয়ে পড়ে গেছেন, তার জন্য একরকম ব্যথা, বউ দিয়ে পিটাইছে,
যদিও বলবেন না সেটা এখানে, তার জন্য কিন্তু আরেকটা ওষুধ। ঠিক করে বলেন। বললাম তো সম্ভবত বৃষ্টিতে ভেজার কারণেই হয়েছে। তাকে কিন্তু এই হয়তো সম্ভবত থেকে বের করতে পারলাম না। এখানে থাকতে হলো আমাকে। কি ওষুধ দেব? এই যে ফার্স্ট ঈশানদা, তারপরে আজিজদা সব রেডি হয়ে আছে কিন্তু একদম। বলছি আমার আর কিচ্ছু না। বলছি স্যার আইএসএ মাছ দিয়ে দিছে। আচ্ছা আমি একটা ক্লু দিই। হ্যাঁ হ্যাঁ ঈশান স্যার শুনে যাচ্ছেন? বলছি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, আমি একটা প্রশ্ন করছি যে আপনার প্রশ্নের উত্তরে কি উনি বলেছিলেন যে সম্ভবত? হ্যাঁ ঠিক আছে, যে আমি তো তাই বললাম। ঠিক আছে। তাহলে স্যার যদি তাই হয়, মানে আপনার প্রশ্নের উত্তরে যদি উনি এই উত্তরগুলো দিয়ে থাকেন, তাহলে আপনার রুব্রিকটা হবে অ্যান্সারিং জেনারেল পারহ্যাপস টু অল কোশ্চেন্স। অ্যান্সারিং জেনারেল মানে উত্তরটাও জেনারেলিও দিয়েছে আপনি যখন প্রশ্নটা করছেন, আর আপনি যে সম্ভবত যে মার্ক করেছেন রেড লাইন করে, এখানে ওই ওয়ার্ডটা আছে কিন্তু জেনারেলস, এই সরি পারহ্যাপস টু অল কোশ্চেন্স। অল কোশ্চেন কেন? আপনি যতবারই কোশ্চেন করছেন ততবারই কিন্তু ওই উত্তরটা দিয়েই উনি শেষ করেছেন। এটা স্যার মেডিসিন আসতে কার্সিন ওষুধ। থ্যাংক ইউ স্যার। এবার কাঠটা 6, কিষানদারটা 6 না আশিসদারটা 6? আশিস দাই বলবে। এটাই তো খেলা। কিন্তু দুলাল স্যার একটা কিন্তু প্যাচ দিয়েছে, ওই সম্ভবত ওই যে ইমাজিনারি কমপ্লেনিং ইমাজিনারি ভাবছে, ওটাতে সব ঢুকে যাবে এটাতে, তাই না স্যার? কাঠটা 6 হলো, আশিসদারটা না কিষানদারটা? আমি এটা তো বুঝতে পারছি না, আমি তো আম্পায়ারিং আশিস দা তো টু দি পয়েন্ট বলে দিয়েছে। না, পরেও রুব্রিক দিয়ে দিয়েছে একদম টু দি পয়েন্ট দিয়ে। আর কিষানদা দারুণ, বলেছে। সবাই ঠিক সবাই আছে, কিন্তু এখন দারুণ কিছুটাই লেভেলের নেই। কোশ্চেন। না, ওদের আচ্ছা, দুটো আর প্লেয়ারের মধ্যে কে 6 মারলো? হ্যাঁ, আর কেউ কি বলে শুনি আমরা একটু। হ্যাঁ, না, সবাই বলুক। সময় কিন্তু চলে গেছে। এরা 11:04 সময় টাইম আপ কিন্তু। এরা কিছু বললো না, 4-6 এর কথা খালি বলে দিয়ে চলে গেল, সেটা বলছে। বলবেন তো আপনারা? না, তোমরা বাবা বলেই বলো। আর এই এরপর ছয় থেকে মেরে কিন্তু দাও। কার্সেশনে পরে কার্সেশন পড়ানো যাবে না। গল্পটা ওখানে। আর কেউ কিছু কিষানদা বলবেন? কিন্তু বলছি কিষানদা আম্পায়ারের উপরে কিন্তু ব্যাট চালাইছে, বুঝছেন? আবারও থার্ড কাজ করেছে, মানে 3-6 হ্যাটট্রিক করতে চাইছে। এই জন্য কিন্তু উনি ওইভাবে আমি ওনার ভার্সনে গেছি, ওই কার্সিনোসিন আসুক হাইসাম আসুক আমার দেখার দরকার নেই। উনি যেভাবে ওই একবার সে কি করলেন না, লাল নীল কার্ডটাকে লাল করলেন, আমার ওইখানে ডাউট হলো। ওইখানে কি মার্ক করেছেন? এটা তো সহজ করে আমি বলতে পারবো না। ওটা নীল নয় কিষানদা, ওটা হলুদ থেকে লাল হয়েছে। অবজারভেশন আছে এখানে, অত সোজা না। দুলাল স্যার খুব চালাক, বাপরে। এখানে তো গুগলিটা ওই কালারে গুগলি ছিল। আচ্ছা, এবার আমি সঞ্জয় সাহা মনে হয় কিছু বলছেন, বলুন। আমি বলছি কিষান স্যারকে ওনার ওই যে রুবিক্সটা উনি বললেন ওটা যেন কাইন্ডলি সুস্পেন্ড করে দেন। ওয়েট সব দিয়ে দেওয়া হবে, সবই দিয়ে দেওয়া হবে। শেষ করিনি, সব ক্লিয়ার করা হবে। আচ্ছা সঞ্জয় স্যার অপেক্ষা করুন, ক্লিয়ার করা। আমার একটু বলার আছে, অন্য প্রসঙ্গে কথা বলবো। নতুন 2-3টা বই স্যারের প্রথমে তো ভারতে বের হয়েছিল, প্রকাশিত হয়েছিল। বাংলাদেশে যারা ছিলেন তারা কিন্তু আফসোস করছিলেন, আমরা কিভাবে পাবো, আমরা যেতে পারছি না, বই নিয়ে আসতে পারছি না, কিভাবে পাবো। বেশ আফসোস ছিল আপনাদের। আমরা দেখেছি আপনারা পোস্টে লিখেছেন, কান্নাকাটি করেছেন, অনেকে কিন্তু ওই সময় অগ্রিম টাকাও জমা দিয়েছিলেন। তো অনেকেই হয়তো জানেন না যে অলরেডি কিন্তু আমাদের এখানেও প্রিন্ট হয়ে গেছে এবং বই অনেকে পেয়েও গেছেন, পোস্ট হয়েছে। তবে বেশিরভাগই খেয়াল করি আপনারা আমাদের পোস্ট গুলো ভাবে খেয়াল করেন না, আমাদের ফেসবুক
পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেকেই ফলো করেন না। সেজন্য বলছি যে বাংলাদেশে কিন্তু স্যারের নতুন বইগুলো প্রকাশিত হয়েছে। আরো একটা কথা, এটা হয়তো বা আপনারা জানেন না, অনেকেই জানেন না, যারা প্রথম তারা সবাই জানেন, সর্বশেষ শেষ যে বইগুলো বের হলো 2টা বই, এটা দিয়ে স্যারের কিন্তু মোট 7টা বই বের হয়েছে। যাদের কাছে এই বইগুলো সংগ্রহে নেই 7টা কপি, তারা অবশ্যই যারা বাংলাদেশে ডাক্তার কাজী জুনায়েদ আজিজ স্যারের সাথে যোগাযোগ করবেন, যারা ভারতে ডাক্তার আব্দুল সাবির এবং ডাক্তার সঞ্জয় কুমার পাল স্যারের সাথে যোগাযোগ করবেন, অথবা সরাসরি গুরুর সাথে যোগাযোগ করবেন, আপনারা বইগুলো পেয়ে যাবেন। তো একদম আমি ওইদিকে যাচ্ছি না, সময় অনেকটা চলে গেছে। আপনারা খুব ভালো বলেছেন, খুবই ভালো। এখানে অবশ্যই একটা যুদ্ধ হবে, আমি জানি। হায়াসেমাস আর কার্সিনোসিন, আমাদের এরকম একটা রুব্রিক্স আছে, খুব সুন্দর রুব্রিক্স পেপারটাতে, আমরা অনেকেই জানি, যারা জানেন তারা ব্যবহার করতে পারি, আর যারা জানি না এই রুব্রিকটা তারা কিন্তু হায়াসেমাস দিয়ে দিয়েছেন, তাই না? হায়াসেমাসের রুব্রিক্সটা কি? এটা তো না, আমার মেডিসিন কিন্তু ছিল হায়াসেমাস, কার্সিনোসিন। দেখেন পার্থক্য এখান থেকেই হয়ে যাবে। আমার প্রশ্নের উত্তরগুলোতে দেখেন তার সম্ভবত হয়তো আছে, আমি বারবার নক করছি ওই জায়গাগুলোতে, উনি কিন্তু ওই জায়গা থেকে বের হচ্ছেন না। আর হায়াসেমাসের রুব্রিক্সটা প্রথম যেটা হেড রুব্রিক্স, সেখানে কমপ্লেনিং দিয়ে শুরু, কমপ্লেনিং অফ ইমাজিনারি ইনজুরি। একটা অভিযোগ করা হলো, যে অভিযোগটা দেখেন তার যে ইনজুরিটা হয়েছে, যার বিপক্ষে সে বলছে অভিযোগটা করছে, সেটা তার কাল্পনিক, ইমাজিনারি। কেমন? আমি 15 দিন পর পর সাতক্ষীরায় যাই, আমার স্টেশনে যখন ট্রেন দাঁড়ায় 5 মিনিট সময় থাকে এখানে, তাও এটা বলবো যে যথেষ্ট সময় এখানে থাকে। কিছু কিছু স্টেশন দেখে যে 2 মিনিট, সেই হিসেবে আমারটা এটা বলবো অনেক, এই বিরতিটা। কিন্তু আমাদের যে বগিতে বা যে রেলওয়ে কারে আমাদের যে আসন থাকে সেটা ফাঁকা হয়, আর ওইখানে কিন্তু আমাদের স্টেশন থেকে সবাই উঠে। এবার ফাঁকা হতে কিন্তু বেশ সময় লেগে যায়, ওই একটা কার থেকে সবাই বের হচ্ছে, গেট তো 2টা, মালপত্র এই সেই সব টেনে টেনে বের করছে, নিজেরা বের হচ্ছে। আবার অনেকে তো আসনবিহীন টিকিটও কাটে, তারা ওই মাঝখানে আবার দাঁড়িয়ে থেকে আরো একটা ঝামেলা হয়। এই সময় কি হয়, ওরা নামতে নামতে কিন্তু দেখা 4 মিনিট পার হয়ে গেছে, আমাদের উঠার টাইম তো 1 মিনিট, ও তো দেরি করবে না ওইখানে। অনেক সময় বাধ্য হয়ে কিন্তু অন্য কোনো রেলওয়ে কারে উঠতে হয় বা অন্য একটা বগিতেও উঠতে হয় অনেক সময়, এবার ঠেলে ঠেলতে আসতে হয়। এই ওঠার সময় সবাই তো খুব তাড়াহুড়ো করে উঠে আমরা, সবাই কিন্তু একইভাবে, এবং যে ব্যাগ ট্যাগ থাকে খুব সাবধানে কিন্তু এখানে উঠতে হয়। যখন আমরা ঠেলাঠেলি করে উঠি অনেক কিছু ঘটনা ঘটতে পারে, কারো মানি ব্যাগ নাই, কারো একটা ব্যাগ নিচে পড়ে গেছে, কারো বাচ্চা নিচে পড়ে আছে, বা বাচ্চা উপরে গেছে বাবা মা নিচে আছে, এরকম ঘটনা ঘটে কিন্তু আমরা দেখেছি, সবাই উঠতে পারেনি ট্রেনে। এইভাবে আমি যে পুষলাম সাতক্ষীরায়, পরের দিন দেখছি আমার এইরকম একটা জায়গায় ভীষণ ব্যথা করছে। আমি ভাবছি কালকে তো খুব ধাক্কা ধাক্কির মধ্যে উঠেছিলাম, মনে হয় ওখানে আঘাত লেগে গেছে।
আমার মনে হচ্ছে ওখানে একটা আঘাত লেগে ধাক্কা ধাক্কাতে কোনো একটা চাপ লেগে গেছিল মনে হয়, সে কারণে মনে হচ্ছে আমার এই ব্যথাটা হচ্ছে। খুব ভিড় ছিল, ধাক্কা ধাক্কি করে উঠতে হয়েছে, ঠেলে ঠেলে উঠতে হয়েছে, মনে হয় ওইখানে একটা আঘাত লেগেছে ওই সময়ে। ওই আঘাতের কারণেই আমার এই ব্যথা। আমি ওই আঘাতটাকে দায়ী করছি, করে অভিযোগ দায়ের করলাম, কিন্তু এখানে আঘাতটা কাল্পনিক, আমি জানি না কিন্তু আঘাত লেগেছে কিনা। আর আমি যে কেসটা বললাম এটা কিন্তু কাল্পনিক কোনো বিষয় ছিলই না, ওরকম ব্যাপার না, ইমাজিনারি না। সে কি করছে, আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। এখানে হেড ডক্টরস কিন্তু অ্যানসার্স জেনারেল, যেটা এটা আপনার রেপার্টোরিয়াল ল্যাঙ্গুয়েজ, ওখানে ওটা পাবেন ওভাবে। মার্কি রেপার্টোরিতে গেলে এই রূপটা আপনি পাবেন, সব রেপার্টোরিতে পাবেন না। পারহ্যাপস এই কথাটা কিন্তু দেখেন প্রত্যেকবারই সে বলছে, প্রত্যেকটা উত্তর দেওয়ার সময় কিন্তু সেই কথাটা বলছে। আমি সরাসরি অভিযোগ নিয়ে নিলাম, এখানে অভিযোগ করেনি কিন্তু সে, আমি অভিযোগটাকে এখানে নিচ্ছি না, আর রোগী এখানে অভিযোগও করছে না। এই কারণেই হয়েছে, আমার মনে হচ্ছে ওই কারণেই হয়েছে, সেটা কিন্তু এখানে বলছে না। যেহেতু এখানে স্পেসিফিক একটা ওয়ার্ড আমরা পাচ্ছি, তাহলে আমরা কেন যাব ওইখানে? পারহ্যাপসটা আমরা পেয়ে যাচ্ছি, স্পেসিফিক একটা ওয়ার্ড, এবং উত্তর দেওয়ার সময় কিন্তু সেটাও বলছে। আর কমপ্লেনটা কিন্তু অভিযোগটা কিভাবে দায়ের করলো, আমি যে একটা উদাহরণ দিলাম ওরকম ভাবে মনে হচ্ছে ওভাবে হয়েছে, ওই কারণে হয়েছে, মনে হচ্ছে ওই কারণে হয়েছে, কারণ দায়ী করছে, আবার সেখানে মনে হয় যোগ করছে, অভিযোগ করে দিল কিন্তু সেটা কাল্পনিক। আর এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে দেখেন পারহ্যাপস, সম্ভবত, হয়তো, এই কথাগুলো যোগ করছে। এটা খুব ক্রিটিক্যাল, আমি জানি ক্লিনিকে প্রয়োগ করতে খুব অসুবিধা হবে, তারপরেও আমার মনে হয় যে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে, তাহলে প্রয়োগ করতে পারবে। আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করবো না, ইতিমধ্যেই একটা সরল ভাবে বোঝা গেল যে পেশেন্ট যেটা নিজে বলবে যে আমার মনে হচ্ছে এটা থেকে হয়েছে, আমার মনে হচ্ছে এটা খেয়ে পেট খারাপ হয়েছে, সেটা হচ্ছে কমপ্লেনিং ইমাজিনারি। আর আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, মনে হচ্ছে বলতে কি হয়েছে, এটা কি থেকে হতে পারে, সে যখন বলবে আমার অ্যানসারে সে যখন বলছে এইটাই, হ্যাঁ প্রশ্নের উত্তরে প্রশ্নের উত্তরে যখন বলবে সম্ভবত আমার এটা হয়েছে, সম্ভবত আমার এটা হয়েছে, তখন এটা আমরা অ্যানসারিং নেবো। এটাই বুঝলাম, শুরুটাই তো অ্যানসার দিয়ে, আর এখানে কমপ্লেন দিয়ে শুরু। হ্যাঁ, সে নিজে এসেই বলবে, অভিযোগ করবে, নিজে এসেই বলবে স্যার আমার মনে হচ্ছে যে এটা থেকে এটা, তাকে আমার মনে হচ্ছে আমার এটা থেকে এটা হয়েছে। আমি কালকে প্রচুর কাজ করেছিলাম, ওই সময় কিছু বুঝতে পারিনি, তারপর থেকে আজকে মানে ঘুম থেকে উঠে আমার গায়ে ব্যথা, আমার মনে হয় ওই যে বেশি পরিশ্রম করেছিলাম হঠাৎ করে, ওই কারণে হচ্ছে। ওকে তো সে বলেছিল সুন্দর করে, কিন্তু কাজের সময় কিচ্ছু বুঝতে পারেনি। আজকে সাবির ভাই একটা রুগী দেখলেন, উনি সম্ভবত একটা ভারী একটা কিছু, সম্ভবত কাঠের দরজা, হ্যাঁ, উনি উপরে উঠিয়েছিলেন সিঁড়ি বেয়ে বেয়ে মনে হয়। তো তার পরের দিন থেকে তার কিন্তু মাজায় ব্যথা, ভীষণ ব্যথা, একদম লক হয়ে যায়নি কিন্তু প্রচন্ড ব্যথা। তখন কিন্তু লাগেনি, ও কিন্তু বলছে না যে ওই সময় খস করে উঠলো বা আঘাত পেয়েছি কোনোভাবে, কিচ্ছু বলছে না কিন্তু এটা, তার পরের দিন থেকে হচ্ছে। তেমন মনে হয় যে ওই যে ভারী একটা জিনিস আমি উঠালাম উপরে, মনে হচ্ছে ওই কারণে আমার এই ব্যথাটা হয়েছে, এটা কমপ্লেনিং একদম। আর ওইখানে অ্যানসার। এখানে আবার আমি তো বলে দিলাম মার্ফি রেপার্টরিতে পাবেন। মার্ফি আমি চেক করলাম, এখন মার্ফিতে আছে। বলে দিলাম। এখানে আরেকটা কথা আছে, অনেকে কিন্তু যদি একটু ঘুরিয়ে বলেন আমাদের চলে অল কোশ্চেন, তাই বলে এরকম ভাববেন না নাম জিজ্ঞেস করলেন নাম কি, সে সেখানেও হয়তো বলতো আমার নাম হয়তো, স্যার মিউট করেছেন, ভাববেন না
নামের বেলা হয়তো বা সম্ভবত বলেনি এই রুব্রিক ধরবো না, এরকম যেন না হয়। হ্যাঁ, সম্ভবত সাবির এরকম বলবে নাকি? সম্ভবত আমার নাম সাবির বা হয়তো আমার নাম সাবির, নট এট অল, এরকম না কিন্তু। আবির স্যার, বলুন স্যার। হ্যাঁ, দেখুন ইমাজিনারি শব্দটা একটা ইমাজিনেশন থেকে এসছে। ইমাজিনেশন হচ্ছে একটা নাউন ফর্ম এবং ইমাজিনারি হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। ওটার মানেটা হচ্ছে এক্সিস্টিং অনলি ইন দ্য মাইন্ড। ইমাজিনারি হচ্ছে এক্সিস্টিং অনলি ইন দ্য মাইন্ড, মানে যেটা মাইন্ডের মধ্যে অলরেডি এক্সিস্ট করছে। আর পারহ্যাপস যেটা হচ্ছে, যেটা আমরা বলছি পারহ্যাপস, পারহ্যাপস মানে হচ্ছে পসিবল। পসিবল মানে ওই যে আপনি যেগুলো এক্সাম্পল দিলেন, আমার আঘাত লেগেছে, ওটা থেকে হতে পারে। ট্রেনে ভিড় ভাড়াক্কা থেকে আমার আঘাত লেগেছে, যেটা হতে পারে, পসিবল। দিস ইজ পারহ্যাপস। এটা হচ্ছে পারহ্যাপস, আর ওটা হচ্ছে ইমাজিনারি, মানে এক্সিস্টিং অনলি ইন দ্য মাইন্ড। এটা হচ্ছে তার পার্থক্য। ঠিক আছে দাদা, ওটা ক্লিয়ার করেছেন, নাহলে আবার হয়ে যাবে, হ্যাঁ গুলিয়ে যাবে। পারহ্যাপস হচ্ছে বাই চান্স, এক কথা যদি বলি পারহ্যাপস। না, বাই চান্স কি করে হলো? বাই চান্স হচ্ছে হঠাৎ, পসিবল। সম্ভবত। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা আর এখানে সময় নষ্ট করব না। সম্ভবত হয়তো ওটা দিয়েই কথাটা হয়, পারহাপসটা, অসুবিধা নেই, ঠিক আছে। ওইটাই। বিভিন্ন কিছু বলতে পারে তিনি, শুধু যে একটাই কথা বলবে হয়তো আর সম্ভবত এরকম নয়, ঘুরিয়েও বলতে পারে, বাই চান্স ওখানে লেগে গেছে মনে হয়, অনেক কিছুই বলতে পারে। বাট কথার মধ্যে দুটানা থাকবে, কথাটার মধ্যে দুটানা কথা থাকবে, সহজ ছোট্ট কথা। স্যার বলছি ওই বেবি যেটা হলো সেই 0/1 এর কেসটা কিভাবে দিয়েছিলেন ওটা স্যার? ওই মেডিসিনটা 0/1টা 0 থেকে 0/6। ও এই যেটা বাচ্চা এটা হলো তাই তো, চকলেট সিস্টার ডেইলি দুবার করে দুটো করে ডোজ, মোট 16টা করে ডোজ 8 দিনে শেষ করানো হয়েছে। এইভাবে 1.5 মাসে আমাদের সলিউশন হয়ে গেছে। লাস্টের 0/6টা পুরোটা খেতে হয়নি, 4টে না 5টা ডোজ খেয়েছিল, তারপরে রিপোর্ট ওই পজিটিভ হয়েছে বলে আমরা মেডিসিন বন্ধ করে দিয়েছি। এখন এবার টিএল চলতেই থাকবে। তবে খুব বেশি পয়সা পাইনি। 0/1টা মানে সকাল বিকাল।